ক্লাস 10 এর প্রবাহ তড়িৎ রিভিশনের আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আগের দিন আমরা যতটা পড়েছি তো তোমরা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো। তো আজকে আমরা লাস্ট পার্ট তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম এই পোর্শনটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে চলেছি। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার বা জানার বিষয় আছে। তো যাই হোক, আমরা প্রথমে যেটা আমি একদম সিলেবাস ধরে ধরে যে বিষয়গুলো আছে সেগুলো আমি রিভিশন করাবো আজকে তোমাদের। তো তড়িৎ চুম্বকত্ব মানে কি? কোনো একটা তড়িৎবাহী তারকে ঘিরে যদি কোনো ওরস্টেডের পরীক্ষায় তড়িৎ চুম্বকত্বের ধারণা মানে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলাফল বা ফল, এটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। এই সংক্রান্ত আলোচনা মানে তড়িৎ প্রবাহের জন্য, তড়িৎ প্রবাহ হচ্ছে মানে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হয়? তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। তো এবার কোন তারের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাকে ঘিরে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় লম্ব দিকে। ওই তড়িৎ ক্ষেত্র যেদিকে তার সঙ্গে লম্ব অভিমুখে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব বা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। জিনিসগুলো আমি একবার রিভিশন করে দিচ্ছি যাতে তোমাদের ভালো করে বুঝতে পারো। তো ওরস্টেডের পরীক্ষায় প্রথম আমরা যেটা দেখেছিলাম, প্রথম আমাদের তাহলে ওরস্টেডের পরীক্ষা। আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তটা ভালো করে পড়ো। ওরস্টেড কি দেখেছিলেন? একটা তড়িৎবাহী তার, সেটাকে এরকম করে দুটো পরিবাহী দণ্ডের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন, টান টান অবস্থায় রেখেছেন। দুটো পরিবাহী তারকে পরিবাহী দণ্ডের সাহায্যে যুক্ত করে দিয়ে এখান দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হবে। তো সেখানে একটা চুম্বক শলাকা রাখা হয়েছে, চুম্বক শলাকা রাখা হলো। তো চুম্বক শলাকা রাখলে এখানে একটা চুম্বক শলাকা, নর্থ পোল এদিকে, চুম্বক শলাকা সবসময় একটা আলম্বের উপর দাঁড় করানো থাকে, আর উল্টো দিকে সাউথ পোল। তো তড়িৎ প্রবাহ পাঠালে কি দেখা যাচ্ছে? তড়িৎ প্রবাহ যদি নর্থ পোলের দিকে পাঠানো হয় তাহলে দেখা যায় যখন তড়িৎ প্রবাহ হচ্ছে না তখন উত্তর মেরুটা একদম প্যারালাল আছে। এই যে অক্ষ, চুম্বক অক্ষ, এটা বলা হয় চুম্বক অক্ষ, সেটা তারের সঙ্গে প্যারালাল, সমান্তরাল। এবার যেই তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে না, ইনিশিয়ালি এসএন যে পোলটা সেটা প্যারালাল টু ওয়্যার। এবার যেই তড়িৎ প্রবাহ পাঠানো হবে নর্থ পোলের দিকে দেখা যাবে এই শলাকাটা ঘুরে গেল। কেমন ভাবে ঘুরে গেল? নর্থ পোলটা এদিকে ঘুরে গেল। জিনিসটা কিন্তু এরকম, ধরো এই যে তার আছে, তারটার সঙ্গে নর্থ পোল যেই কারেন্ট পাঠানোর সঙ্গে সঙ্গে দিকে ঘুরে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই নর্থ পোলকে ঘোরাতে পারে, চুম্বককে ঘোরাতে পারে কোনো একটা চুম্বক ক্ষেত্র। তার মানে এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে যেটা নর্থ মানে পজিটিভ পোল। পজিটিভ পোল সবসময় পজিটিভ ফিল্ডের দিকে যায়, নর্থ পোল যেদিকে মুভ করবে সেটাই হলো ফিল্ডের দিক। আর সাউথ পোল চলে এসছে এখানে এস ড্যাশ, এটা হলো এন ড্যাশ। তাহলে এখানে আমাদের কেমন এইভাবে আছে, তার মানে তারটার ঠিক নিচে চুম্বক ক্ষেত্রটা যদি হবে এদিকে আর এই ডিরেকশনে এদিকে, তাহলে জিনিসটা কেমন হচ্ছে? আমাদের এটা এদিকে সরে আসছে, মানে নর্থ পোল যেদিকে যাবে সেদিকে হচ্ছে
চুম্বক ক্ষেত্রের দিক, সাউথ পোল যেদিকে যাবে সেটা চুম্বক ক্ষেত্রের বিপরীত দিক। তার মানে তারের এই অংশে, তারের যে নিচের অংশটা, সেখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে কোন দিকে? ভেতরের দিকে। ঠিক আছে, জিনিসটা আমরা যখন মুষ্টি নিয়ম করবো, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, সেটা দিয়ে তার দিক নির্ণয় করা হয়। তো ওস্টেডের পরীক্ষায় কিন্তু চুম্বক ক্ষেত্রের দিক নিয়ে কোনো বলা হয়নি। চুম্বক ক্ষেত্র যে সৃষ্টি হচ্ছে, তাহলে কোনো তড়িৎবাহী তারকে ঘিরে যখন এখানে একটা তড়িৎ প্রবাহ আমরা পাঠাবো, এখানে আমরা একটা লুপ করে দিতে পারি, এই দুখানে ধরে এখানে একটা ব্যাটারি জুড়ে দিয়েছি চাবি দিয়ে। তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে প্লাস থেকে বের হচ্ছে কারেন্টটা, মাইনাস দিকে ঢুকবে, এভাবে ঘুরছে কারেন্ট। তাহলে কোন দিকে চুম্বক ক্ষেত্র হবে? তাহলে তারটা যদি, কারেন্ট যদি এদিকে যায়, তাহলে নিচের অংশে চুম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিকে। উপরের অংশে যদি শলাকাটা এখানে রাখতাম, নর্থ পোলটা, এটা কালোটা নর্থ পোল, তাহলে দেখতাম শলাকাটা এদিকে ঘুরে যাচ্ছে। তাহলে তারে আমি এই ছবিটা যদি শলাকাটা উপরে রাখতাম, যদি এখানে যদি শলাকা রাখা হতো, যদি শলাকাটা এখানে থাকতো, তাহলে দেখতাম নর্থ পোলটা চলে এসেছে এখানে। নর্থ পোলটা এদিকে ঘুরেছে, সাউথ পোলটা ঘুরেছে। তার মানে উপরের অংশে চুম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে। তাহলে তারের, তড়িৎবাহী তারের নিচের অংশে চুম্বক ক্ষেত্র কোন দিকে? এই তল বরাবর ভেতরের দিকে, আর উপরের অংশ হচ্ছে বাইরের দিকে। তাহলে এটাকে আমরা যদি ভালো করে ভাবি, তাহলে চুম্বক ক্ষেত্র যেন এই দিক দিয়ে প্রবেশ করছে, এই দিক দিয়ে বেরিয়ে আসছে। তাই জিনিসটা ঠিক এরকম, দেখো এদিক দিয়ে প্রবেশ করলো, এদিক দিয়ে বেরিয়ে গেল। তাহলে আমাদের বুড়ো আঙুলটা হচ্ছে কারেন্টের দিক। তাহলে চুম্বক ক্ষেত্রটা যদি ভাবি, এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তাকার কাল্পনিক পথ অঙ্কন করি, তাহলে এইটা যদি তার হয়, তারটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের এইদিকে স্পর্শক টানলে সেটা হচ্ছে নিচের চুম্বক ক্ষেত্রের দিক, এইদিকে স্পর্শক টানলে সেটা হচ্ছে আমাদের উপরের অংশ চুম্বক ক্ষেত্রের দিক। কারেন্ট যদি এদিকে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার মানে তড়িৎবাহী তারকে ঘিরে, কোনো তড়িৎবাহী তারকে ঘিরে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা কিন্তু একদম এইভাবে তৈরি হবে। তাহলে কেমন হবে? উপরের অংশে চুম্বক ক্ষেত্রগুলো, জিনিসটা কেমন হলো? যদি সার্কেল ড্র করি, তাহলে চুম্বক ক্ষেত্রগুলো এই দিকগুলো, এদিক থেকে জিনিসটা কেমন? এটা আমাদের ত্রিমাত্রিক ছবি। তাহলে এরম যদি একটা সার্কেল হতো, তাহলে সার্কেলটা কেমন হচ্ছে? এরম। তাহলে এই দিকে একটা প্রবেশ করছে চুম্বক ক্ষেত্র, এদিকে চুম্বক ক্ষেত্রগুলো বেরিয়ে চলে আসছে, লাইক দিস। তার মানে আমাদের তড়িৎবাহী তারকে ঘিরে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেটাই হচ্ছে ওরস্টেডের পরীক্ষার প্রধান সিদ্ধান্ত। তো ওরস্টেডের পরীক্ষার এই যে সিদ্ধান্ত এবং চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, সেই সংক্রান্ত প্রথম যে সূত্র, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের নাম শুনছো, কারেন্টের একক অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার বিজ্ঞানীর নাম। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের যে সূত্র, ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত এর পরবর্তী যেটা আমাদের আছে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের যে জায়গাগুলো পড়তে হবে আমি ভালো করে বলে দিচ্ছি। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম খুব গুরুত্বপূর্ণ। কি জানি, কোন একজন ব্যক্তি, কাল্পনিক ব্যক্তি, যদি তড়িৎ পরিবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে, চুম্বক শলাকার অভিমুখ উত্তর মেরুর দিকে মুখ করে সাঁতার কাটে তড়িৎ প্রবাহের দিকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির সাঁতার কাটার সময় বাঁ হাত যেদিকে বিক্ষিপ্ত হবে, সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এবং তার ডান পা যেদিকে যাবে সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে? তার মানে এই যদি হয়, মানে আমাদের এখানে যদি একজন কাল্পনিক ব্যক্তি আমরা অঙ্কন করি, সাঁতার কাটার সময় আমাদের এ হাতে দিকে থাকে, এ হাতে দিকে থাকে। তাহলে তড়িৎ প্রবাহের জন্য আমাদের উপরের অংশে চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হবে? এখানে যদি চুম্বক শলাকা থাকতো, এই চুম্বক শলাকা যখন ছিল, তাহলে কোন দিকে বিক্ষিপ্ত হবে? তড়িৎবাহিত তারের উপর দিয়ে সাঁতার কাটার সময় তার বাঁ হাতটা যেদিকে থাকবে, সেদিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। উত্তর মেরুটা এদিকে ছিল আগে, বিক্ষিপ্ত হচ্ছে কোন দিকে? দেখো ঠিক এটা প্যারালাল দিকে, এটা হচ্ছে নর্থ পোলের ডিরেকশন, আর পাটা হচ্ছে সাউথ পোলের ডিরেকশন। এটা এন ড্যাশ, এটা জি ড্যাশ। তাহলে এটা ঘুরবে এদিকে,
তাহলে তড়িৎবাহী তারের উপর দিয়ে কোনো কাল্পনিক ব্যক্তি যদি তড়িৎ প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে মুখ করে সাঁতার কাটে, তাহলে সাঁতার কাটার সময় তার বাঁ হাত যেদিকে থাকবে সেদিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। আর আমি অ্যাডিশন দিচ্ছি, এটা লিখবে না, তাও আমি বলছি তার ডান পা যেদিকে থাকবে সেদিকে হচ্ছে দক্ষিণ মেরু বিক্ষিপ্ত হবে। সাউথ পোল ছিল, আমি অক্ষটা শুধুমাত্র লিখেছি। তাহলে এই হচ্ছে আমার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আমি তোমরা সূত্রগুলো বই থেকে পড়বে, আমি ব্যাপারগুলো একবার করে রিভিশন করাচ্ছি। এরপর চলে আসে দক্ষিণ মুষ্টি নিয়ম। অ্যাম্পিয়ারের পর চলে আসছে, আমি এগুলো মুছে দিই, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। খুব সহজ। দক্ষিণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরবর্তী ক্লাসেও। দক্ষিণ হস্ত মুষ্টি দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, এই জিনিসটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। তো কিছুই নয় জিনিসটা, একজন ব্যক্তি যদি আমরা কোনো তড়িৎবাহী তার হয়, তাহলে সেটাকে আমরা যদি এইভাবে বুড়ো আঙুলটা যদি বৃদ্ধাঙ্গুলি যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। কিভাবে করবে? এই যদি উদাহরণ সার্কেল ড্র করেছিলাম, তাহলে এই দিকে যদি কারেন্ট যায়, তাহলে এই দিকে চুম্বক ক্ষেত্রগুলো কোন দিকে যাবে? এই বরাবর। চুম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়, বি ভেক্টর হলো চুম্বক ক্ষেত্র। আর এদিকটা কোন দিকে যাবে? এদিকে। জিনিসটা দেখো, এখানে যদি ফিল্ড বলি তাহলে কোন দিকে হবে? এদিকে। জিনিসটা পুরো একদম ঘুরে যাচ্ছে, এদিক দিয়ে বেরিয়ে স্পর্শক বরাবর এই যে বৃত্তগুলো আঁকলাম, এটাকে বলা হয় বলরেখা। তো সেটা আসছি আমি। তো দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মটা কি, আমরা এই ছবিটাই যদি আঁকি এরকম করে, জিনিসটা কেমন হচ্ছে? এই হচ্ছে আমাদের হাত। যদি এরকম করে জিনিসটাকে ভাবি, তাহলে এই হচ্ছে আমাদের বুড়ো আঙুল। এরকম করে আমরা জিনিসটাকে দেখাতে চাইছি। ছবিটা খুব একটা ভালো হবে না, বোঝানোর জন্য যতটা সম্ভব সেটাকে বোঝাচ্ছি। আমাদের দেখে দেখেই আঁকছি নিজের হাত। বেশি বড় হয়ে গেছে, তাই যা হলো বোঝা নিয়ে কথা। এই হচ্ছে আমাদের তার। তার বরাবর যদি আমরা হাতটাকে ধরি, তার বরাবর যদি হাতটাকে আমরা ধরি, তার বরাবর যদি হাত থেকে আমরা ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে এই হচ্ছে আমাদের বুড়ো আঙুল। বুড়ো আঙুলটা একটু বেশি বড়, যাই হোক। বুড়ো আঙুল যদি বৃদ্ধাঙ্গুলি যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করবে। দেখতেই পাচ্ছি চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে, এই বরাবর। তাহলে এটাই হচ্ছে। আবার উল্টো দিকে ভাবি, চুম্বক ক্ষেত্র যদি এদিকে হয়, তাহলে যদি কারেন্ট উপরে যায়, তাহলে চুম্বক ক্ষেত্রটা কিভাবে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্ট যদি আপ হয়, তাহলে এই যে সার্কুলার পাথ বা বলরেখাগুলো আমরা আঁকছি, সেই বলরেখাগুলো কেমন ভাবে হবে? বলরেখাগুলো হবে কোন দিকে? এই বৃত্তপথের স্পর্শক বরাবর। স্পর্শকটা সবসময় হবে, এবং স্পর্শকটা কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি কারেন্ট যদি নিচের দিকে যায়, কারেন্ট যদি হাত দিয়ে কারেন্ট নিচের দিকে যায়, তাহলে জিনিসটা এরকম হচ্ছে।
তাহলে চুম্বক ক্ষেত্রগুলো কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। কারেন্ট যদি ডাউন হয়, আই যদি ডাউনওয়ার্ড হয়, তড়িৎ প্রবাহ যদি নিম্ন অভিমুখে কাজ করে, তাহলে সেক্ষেত্রে স্পর্শক বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ স্পর্শক বরাবর কি থাকবে? চুম্বক ক্ষেত্র। আর আই যদি ডাউনওয়ার্ড হয় সেক্ষেত্রে ক্লকওয়াইজ স্পর্শক বরাবর চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তাহলে দুটো কথা বলে দিলাম, বুড়ো আঙুল বরাবর যদি যায় কারেন্ট, তাহলে বাকি আঙুলগুলো চৌম্বক ক্ষেত্র। সিমিলারলি একটা জিনিস দেখি, কারেন্ট যদি যায় বৃত্তপথে করে, বৃত্তাকার পরিবাহী হয়, কারেন্ট যদি বৃত্তপথে করে এই বরাবর যদি কারেন্ট যায়, তাহলে কোন দিকে ঘুরছে? কারেন্টগুলো ঘুরছে এই আঙুলগুলোকে যদি কারেন্টের দিক ভাবি, তাহলে এই তলের সঙ্গে কোন দিকে চুম্বক ক্ষেত্র হবে? দেখতে পাচ্ছি বুড়ো আঙুলটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, এবং কোন দিকে হবে চুম্বক ক্ষেত্রটা? উপরের দিকে। নিচ থেকে এই দিক থেকে টানলে এই দিকে তীর, চুম্বক ক্ষেত্র এই দিক থেকে উপরে চলে যাবে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে বুড়ো আঙুল যদি কারেন্টের দিক হয়, বাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক। আর বাকি আঙুলগুলো যদি তড়িৎ প্রবাহ হয়, বুড়ো আঙুলটা যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে বাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্র। আর বাকি আঙুলগুলো যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে বুড়ো আঙুলটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। যেমন এটার ক্ষেত্রে। আবার যদি উল্টো দিকে যায়, কারেন্ট যদি এদিকে ঘোরে, তাহলে চুম্বক ক্ষেত্র হবে নিচের দিকে। এই তলটা যেটা আছে, এই যে তল, তলের সঙ্গে লম্বভাবে উপরে এবং তলের সঙ্গে লম্বভাবে নিচে। তাহলে এই হচ্ছে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের যাবতীয় বিষয়। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই যে লাইনগুলো টানলাম, ডট, এই যে লাইনটা, কাল্পনিক যে সার্কেলটা ড্র করছে, তো ঘটনা কি, এই তার থেকে যদি আর দূরত্বে একটা পয়েন্ট নিই, একটা তার থেকে আমরা যে কোনো দিকে তো পয়েন্ট নিতে পারি, ধরো এটা ধরো তার, এটা কারেন্টের দিকে, এখানে একটা বললাম বিন্দু, তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে? যদি কারেন্টও পড়ে যায়, জিনিসটাকে ভাবি, কারেন্টও পড়ে যাচ্ছে, তাহলে কি হবে? কারেন্ট পড়ে যাচ্ছে কোন দিকে ঘুরবে? এদিকে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে? এদিকে। এখানে এদিকে, এখানে এদিকে। এবার আর দূরত্ব তো সবগুলোই, তাহলে এইখান থেকে এখানে চুম্বক ক্ষেত্রের মান যত, এই বিন্দুতে যায়, এখানে তাই, এখানে তাই, এখানে তাই, প্রত্যেকটা জায়গায় তাই, তাই কিন্তু সেটা সার্কেল হয়েছে। প্রত্যেকটা বিন্দুতে, বৃত্তপথের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু চুম্বক ক্ষেত্রের মান সমান, কিন্তু দিকটা কোন দিকে? স্পর্শকের দিকে। স্পর্শকটা কিভাবে হবে? যদি কারেন্ট উপরে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ স্পর্শক। আর যদি কারেন্ট নিচে যায়, নিচের দিকে কারেন্ট যায়, তাহলে হচ্ছে ক্লকওয়াইজ স্পর্শকগুলো টানতে হবে। ওকে, কারেন্ট যদি নিচে যায়, তাহলে আমরা এখানটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, কারেন্ট যদি নিচের দিকে যায়, কারেন্ট নিচের দিকে গেলে স্পর্শকগুলো হবে এদিকে, ক্লকওয়াইজ। মানে এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র এইদিকে, এই পয়েন্টের ভিতরের দিকে, এই পয়েন্টে এদিকে, এই পয়েন্টে এদিকে। এই যে আমরা কাল্পনিক বৃত্তগুলো এঁকেছি, বা এই যে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছি কতগুলো দাগের সাহায্যে, এই দিকগুলোকে বলা হচ্ছে, এই যে রেখা, এদেরই বলা হচ্ছে চুম্বক বলরেখা। তো নেক্সট আমরা যেটা করব সেটা চৌম্বক বলরেখা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। খুব গুরুত্বপূর্ণ। চুম্বক বলরেখা না বুঝলে আমরা চুম্বক আবেশ বুঝতে পারবো না। চুম্বক বলরেখাটা আমরা কি জানি? কোনো ধরো চুম্বক ক্ষেত্র আছে, কোনো চুম্বক ক্ষেত্র যদি একটা একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা যে পথে গমন করে। কোনো স্থানে চুম্বক ক্ষেত্র আছে, সেখানে একটা একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু ছেড়ে দিলে তার যে গমন পথ, সেটাই হলো তার চুম্বক ক্ষেত্রের বলরেখা বলা হবে। তাহলে এটা হচ্ছে একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু
এর উপর আর কোনো অন্য বাধা নেই, সেই জন্য বলা হবে সর্ববাধা মুক্ত। সর্ববাধা মুক্ত মানে শুধুমাত্র ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। সর্ববাধা মুক্ত একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু চৌম্বক ক্ষেত্রে যে পথে গমন করে সেই পথকেই বলা হচ্ছে বলরেখা। সেই পথকেই বলা হচ্ছে বলরেখা। যেমন ধরো যদি সুষম চৌম্বক ক্ষেত্র হয়, সুষম চৌম্বক ক্ষেত্র, তাহলে বলরেখাগুলো হবে সমান্তরাল। মানে এখানে যদি একটা উত্তর মেরু রাখি সে স্ট্রেট লাইনে যাবে, এখানে রাখলেও স্ট্রেট লাইনে যাবে, সব জায়গায় স্ট্রেট লাইন সোজা চলে যাবে। সুষম চৌম্বক ক্ষেত্র মানে কতগুলি সমান্তরাল বলরেখা। তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? তীরের দিকটা হলো সুষম চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর। চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে, তাহলে এটা হলো সুষম চৌম্বক ক্ষেত্রে। তাহলে বলরেখাগুলো কেমন হবে? সমান্তরাল বলরেখা। এবার এরপর আমাদের যেটা আছে মোটরগুলো আসি থাকে, আমাদের বলরেখা সম্পর্কে ধারণা হলো। তো তড়িৎবাহী যদি কোনো তার হয়, ধরো একটা এক্সাম্পল, ধরো কোনো একটা কারেন্ট ফ্লো করছে, এই হলো কারেন্ট উপর দিকে। তাহলে একে ঘিরে এখান থেকে বললাম এই দূরত্বে, ছোট্ট একটা দূরত্ব নিলাম 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, সেখানে যা চুম্বক, তাহলে এই তার থেকে 5 সেমি দূরে আমরা বিভিন্ন পয়েন্ট পেতে পারি বিভিন্ন দিকে। এটা থেকে 5 সেমি দূরে এখানে একটা পয়েন্ট হতে পারে, এখানে হতে পারে, এখানে। তাহলে সব জায়গায় চুম্বক ক্ষেত্রের মান কিন্তু সমান, কিন্তু দিকগুলো আলাদা। তাহলে সেক্ষেত্রে বলরেখাটা কেমন হবে? এই পয়েন্টে যদি একটা উত্তর মেরুকে রাখি, তাহলে উত্তর মেরুটা দেখবেন বৃত্তপথে ঘুরছে, 5 সেমি ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে চলে আসবে। ওকে, 5 সেমি ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে চলে আসবে এবং কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, কারণ কারেন্টটা হচ্ছে উপরের দিকে। তাহলে এটা হলো 5 সেমি ব্যাসার্ধ। যদি ব্যাসার্ধটা বাড়িয়ে 10 সেমি করি, তাহলে সেই ক্ষেত্রে এটা ঘুরবে 10 সেমি ব্যাসার্ধের বৃত্তপথে। তাহলে বৃত্তটা কেন হচ্ছে? কারণ এই তার থেকে নির্দিষ্ট দূরত্বে সব জায়গায় চুম্বক ক্ষেত্রের মান সমান, কিন্তু দিকটা পাল্টে পাল্টে যাচ্ছে, সেই জন্য এটা ঘুরছে। যদি এখানে বলি তাহলে কোন দিকে যাবে? এদিকে। এখানে বললে এদিকে, এখানে বললে তার অভিমুখ এইদিকে, এখানে বললে এই ডিরেকশনে, এখানে বললে এই ডিরেকশনে। তাহলে এই হচ্ছে চুম্বক বলরেখা। তাহলে তড়িৎবাহী দীর্ঘডিজে পরিবাহীর জন্য তাহলে বলরেখাগুলো হবে বৃত্তাকার। এবং কেমন ভাবে হবে? এই যদি তার হয়, তাহলে এখানে যদি তল কল্পনা করি, এখানে যদি একটা আমরা তল বা সারফেস কল্পনা করি, তল বা সারফেস কল্পনা করি, সেই তলের উপরে কিন্তু থাকবে। তল প্লেন, প্লেনটা কেমন ভাবে আছে? এই যদি তড়িৎবাহী তার হয়, এই যদি তড়িৎবাহী তার ধরি, তাহলে প্লেনটা কেমন হবে? ধরে এটা দুদিকেই আছে, কিন্তু একটা দিক দেখাচ্ছে। তাহলে কেমন ভাবে হবে? এখানে এখানে একটা যদি উত্তর মেরু রেখে জিনিসটা কেমন করবে? এই বৃত্তপথে ঘুরছে, এটা স্ট্রেট আছে, তলের সঙ্গে কিন্তু লম্বা লাইক দিস এরকম আছে, নিচেও আছে মনে করো তারটা, আমি এটা দেখাতে পাচ্ছি না, মোবাইলটা ফুটো করে ফেলতে হবে, সেটা সম্ভব নয়। তো এখানে বৃত্তটা ঘুরছে এই তল বরাবর ঘুরছে। যদি আমরা এখানে নিতাম, এটা উপরে নিতাম, তাহলে উপরে ঘুরতো। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু চুম্বক ক্ষেত্রের মান সমান। এটা করেছিলেন বায়োসাভার্ট। বায়োসাভার্ট বলে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করেন বিজ্ঞানী, কিন্তু আমাদের আপাতত সেটা বলার জায়গা নেই, তো সেই জন্য আমরা বলছি না। আর একটা আমরা দেখতে পারি বৃত্তাকার পরিবাহী যদি নিই, সেটা কেমন হয় একটু দেখি। বৃত্তাকার পরিবাহীর জন্য, পরিবাহী কুণ্ডলীর জন্য ধরো কোন একটা প্লেনটা আমরা এখানে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হলো সার্কেল, সেটা মুছে দিলাম এখান থেকে। ওটা আশা করি বুঝতে পারলে প্লেনটা বোঝানো হচ্ছে। তারটা কিন্তু আছে, কিন্তু দেখা যাচ্ছে না, তলা দিয়ে আছে।
ওকে, এখান দিয়ে জিনিসটা কোন এখান দিয়ে আছে। এই তাহলে আমরা যদি আচ্ছা মানে দেখালাম না, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইভাবে যদি আমরা কারেন্টটা পাঠাই, এবার যদি কারেন্টটা পাঠাই তাহলে এদিকে একটা কারেন্ট পাঠাচ্ছি, কারেন্টটা এদিক দিয়ে যাবে, তাহলে উপরে যাচ্ছে, এদিকে গেল, এই ঘুরে এলো, তলা দিয়ে গিয়ে এই দিয়ে বেরিয়ে চলে গেল, জিনিসটা ঘুরছে সার্কেল, এটা সেন্টার, বৃত্তের কেন্দ্র। তো কারেন্ট হিসেবে মতন উপরে যাচ্ছে, তাহলে এর যে এই উপরে যাওয়ার জন্য এখানে যে বলরেখাগুলো হবে সেগুলো বৃত্তাকার, এই বরাবর অ্যান্টি ক্লক উপরে যাচ্ছে মানে এইভাবে ঘুরবে। আমি আর স্পর্শকগুলো দেখাচ্ছি না, ডালগুলো দিয়ে জাস্ট বলরেখাগুলো দেখাচ্ছি। এখানে কোন দিকে মিডিল পয়েন্ট অব্দি আসবো, মধ্যবিন্দু অব্দি আসবো, তাহলে ব্যাপারটা কোনো ক্লিয়ার হতে পারে। এখানে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, তল বরাবর এই সাইডে, কারণ এই ঘুরছে। সিমিলারলি এটার জন্য এটা নিচে নামছে, নিচে কারেন্ট গেলে কোন দিকে ঘোরে, এদিকে ঘোরে, এটা এদিকে। একটা দেখিয়ে দিলাম কোন দিকে এদিকে ঘুরছে, মানে ফিল্ডগুলো এদিক দিয়ে বেরোবে। ডাউন মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আমি ক্লকওয়াইজ ছবিটা আঁকছি। এই দেখো সেন্টারে গিয়ে, সেন্টারে ভাবলে মিডিল পয়েন্টে এর জন্য কোন দিকে, বাইরের দিকে, তাহলে দুটো কিন্তু একই দিকে। দুটোর জন্যই চৌম্বক বলরেখাগুলোর অভিমুখ, মানে বলরেখাগুলো কোন দিকে, এর ক্ষেত্রে এই ঘুরছে তলের বরাবর, তলে আছে কিন্তু প্লেনেই আছে, একই তলে অবস্থিত। এটার ক্ষেত্রে কোন দিকে ঘুরছে, চৌম্বক ক্ষেত্রটা, তার মানে মিডিল পয়েন্টে যদি আমরা জিনিসটাকে সাইড ভিউ দিয়ে দেখি, মানে পাশ সাইড থেকে দেখি, তাহলে এটাকে যদি একটা বৃত্তাকার লুপ ভাবি, তাহলে চুম্বক ক্ষেত্র কিন্তু এই দিকে, কারণ এটা তাহলে তল, এই তলে এঁকেছি মানে কেমন, এখানে বাইরে এরকম এঁকেছি মানে কি, এই তলটা আছে তলের থেকে এই দিকে। তার মানে কারেন্ট যদি আমাদের এই ডিরেকশনে যায়, তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, এই বরাবর। তাহলে মিডিল পয়েন্টে মধ্যবিন্দুতে বৃত্তাকার পরিবাহীর মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্র ডট, কারেন্ট যদি এই দিকে যায়, ডট মানে মনে রাখবো এই পেনের মাথাটা হলো ডট, আর যদি কারেন্ট যায় ক্লকওয়াইজ তাহলে কোন দিকে হতো, ক্লক মানে এই ঘুরছে, তাহলে ভেতরের দিকে, তাই এখানে দেবো ক্রস। ডট মানে হচ্ছে এখানে লম্বটা কোন দিকে, বাইরের দিকে লম্ব, তলের বাইরে লম্ব, আর ক্রস মানে তলের ভিতরের দিকে লম্ব। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর জন্য, তড়িৎবাহী বৃত্তাকার লুপের জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার আমাদের বলরেখার চিত্র দেখানো হলো। তো মনে রাখতে হবে এই বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করবে না, দুটো বলরেখা কখনো ছেদ করে না, কারণ বলরেখার কোনো বিন্দুতে যদি স্পর্শকটা নিই, সেই স্পর্শকটা কি নির্দেশ করছে, ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করছে, তাই তো। তো একটা যদি দুটো বলরেখা ছেদ করে, তাহলে একটা বিন্দুতে দুখানা স্পর্শক, মানে দুটো বলরেখার জন্য দুদিকে দুটো স্পর্শক, সেটা সম্ভব নয়। স্পর্শ বিন্দুতে একাধিক দিক চলে আসছে চুম্বক ক্ষেত্রে, দুটো দিক, সেটা সম্ভব না। একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রে একটাই দিক হবে, সেই জন্য চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চুম্বক বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না কেন। চুম্বক বলরেখা বদ্ধ, একটা দণ্ড চুম্বক যদি মনে করি, দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখাগুলো কেমন হবে, দণ্ড ছবিটা ঠিক আসছে, দণ্ড চুম্বক যদি ভাবি, বার ম্যাগনেট, এটা নর্থ পোল, নর্থ পোলটাকে আমি লাল দেখাচ্ছি। সাধারণত তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে বড় হয়ে, আর এটা হলো সাউথ পোল, কালো। চুম্বক বলরেখা হচ্ছে বদ্ধ বলরেখা, কেন, এটা নর্থ, এটা সাউথ। চুম্বক বলরেখা সবসময় নর্থ পোল থেকে বেরিয়ে
সাউথ পোলে গিয়ে মেশে, যদি এরকম ভাবে ভাবি তাহলে এখান দিয়ে বেরোলো, এটাও কিন্তু ঘুরেছে, অনেক দূর দিয়ে ঘুরেছে, এইভাবে এলো, আমাদের একদম সিমেট্রি ছবি হবে, সুন্দর ছবি, ধীরে সুস্থ আঁকতে হবে। সাউথে এসে ঢুকে গেল, কোন দিক দিয়ে ঘুরছে? তাহলে এখানে ব্যাপারটা একটু বোঝাই, জিনিসটা খুব ইন্টারেস্টিং। কেন চুম্বক ক্ষেত্রটা এরকম ঘুরছে তোমাদের মনে হতেই পারে, স্যার লিখে দিচ্ছে, স্যার এরকম আঁকলো কেন হঠাৎ? এখানে কোন দিকে? এদিকে। কেন এদিকে? এখানে যদি উত্তর মেরু রাখি তাহলে নর্থ পোল কি করবে? বিকর্ষণ করবে, ঠেলে দেবে এদিকে। তাহলে নর্থ পোলের জন্য এখানে চুম্বক ক্ষেত্রটা এদিকে, সাউথ পোল কি করবে? উত্তর মেরুকে আকর্ষণ করবে, তাহলে এদিকে। তাহলে লব্ধিটা কোন দিকে হচ্ছে? এই লব্ধিটাই হচ্ছে, তার মানে এখানে যে দিকগুলো আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে দুটো মেরুর জন্য যে লব্ধি, এখানে চুম্বক ক্ষেত্রের দিক এদিকে, তাহলে এখান দিয়ে বেরোলো সাউথ, তাহলে এটা হচ্ছে বদ্ধ বলরেখা। তাহলে চুম্বক বলরেখা হচ্ছে বদ্ধ, মানে যেখান থেকে শুরু হবে সেখানে এসে, সিমিলারলি এদিক দিয়েও হতে পারে। এদিক দিয়ে এলো, এখানে এলো, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে? এদিকে। এখানে কোন দিকে? এদিকে। এখানে কোন দিকে? এইভাবে অসংখ্য হতে পারে, ভেতর দিয়েও থাকতে পারে। এটা হচ্ছে দণ্ড চুম্বকের জন্য চুম্বক বলরেখাগুলো কেমন হয়। এখানে অসংখ্য বেরোবে, নর্থ পোল থেকে অসংখ্য বলরেখা বেরোতে পারে। এখানে আমরা আঁকার তো জায়গা নেই, অসংখ্য নর্থ পোল থেকে অসংখ্য বলরেখা বেরোচ্ছে, তারা মিশছে গিয়ে সাউথ পোলে। ওকে, তাহলে সেটা যত দূরে যাবে, স্ট্রেট বেরোলে ইনফাইনাইট থেকে অবধি গেছে, আবার ইনফাইনাইট থেকে এসে বসেছে। তো সিমিলারলি আমাদের যেমন এরা দণ্ড চুম্বক হয়, একটা জিনিস হয়, তাহলে সলিনয়েড, তড়িৎ চুম্বক। তো তড়িৎ চুম্বকটা আমরা কি করে তৈরি করি সেই জায়গাটা একটু বলি। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে কাজে লাগিয়ে তৈরি হয় তড়িৎ চুম্বক। একটা কাঁচা লোহার মজ্জা ব্যবহার করে, কাঁচা লোহার মজ্জা, দণ্ড, এটা কাঁচা লোহার তৈরি, তার উপর তার জড়ানো হবে, তামার তার, তোমরা বাড়িতেও করতে পারো। ভালো করে একদম গায়ে 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 ঘন সন্নিবিষ্ট ভাবে তারটা জড়াবো, জড়িয়ে তার ভিতর দিয়ে প্রবাহ পাঠাবো, কারেন্ট। এইভাবে কারেন্টটা ঘুরতে ঘুরতে এখান থেকে কারেন্ট পাঠালাম, এইভাবে এলো, পাক খাচ্ছে, এই নিচ দিয়ে বেরিয়ে এলো। তাহলে কারেন্টটা কোন দিকে ঘুরছে? আমাদের কারেন্টটা কোন দিকে ঘুরছে? এই ঘুরছে। চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? আমাদের বুড়ো আঙুলের দিকে। তার মানে একটা তার যদি জড়াই, এই গেল, এই গেল, এই বেরিয়ে, আমরা কারেন্ট পাঠাচ্ছি তড়িৎ, তাহলে কাঁচা লোহার কোর বা মজ্জা, কাঁচা লোহার মজ্জা, তড়িৎ চুম্বক ব্যবহার করার জন্য কাঁচা লোহার মজ্জা ব্যবহার করছে, আর স্থায়ী চুম্বকের জন্য ইস্পাত ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রাখবো কাঁচা লোহার মজ্জা কেন ব্যবহার করা হয়? কাঁচা লোহার আমাদের এই বেশি ওই ধারণ ক্ষমতা, কাঁচা লোহার ক্ষেত্রে মানে ওটাকে খুব সহজেই ম্যাগনেটাইজড করা যায় বা চুম্বকে পরিণত করা যায়। ধারণ ক্ষমতা বেশি এবং সহনশীলতা কম, মানে খুব দ্রুত ওটা ডিম্যাগনেটাইজড হয়ে যাবে, চুম্বকেও পরিণত হবে সহজে, এবং সহ্য করতে না পেরে সে খুব সহজেই ডিম্যাগনেটাইজড হয়ে যাবে। ঠিক আছে, এবং এর ক্ষেত্রে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বেশি, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বেশি।
মানে শূন্য মাধ্যমের পরিবর্তে যদি কাঁচা লোহা ব্যবহার করি মোটামুটি চুম্বক ক্ষেত্র 1500 গুণ বেড়ে যাবে, এটা মনে রাখবে। তো তার জন্য যে কারেন্ট পাঠালে এদিক দিয়ে ধরো পাঠাচ্ছি, তাহলে কেমন কারেন্টটা এইভাবে ঘুরছে, কেমন মজা হলো ব্যাপারটা দেখি। তারটা কেমন গেছে, তলা দিয়ে গেছে, দেখো আঙুলগুলো মনে করো তার, তারটা কেমন চলছে, এরকম নিচ দিয়ে গেছে, বেরোনোর সময় কোথা দিয়ে বেরোচ্ছে, ওপর দিয়ে। এই দিক দিয়ে দেখো কারেন্টটা ঘুরছে ক্লকওয়াইজ, তাহলে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হচ্ছে, এই দিকে। তাহলে এই দিক দিয়ে চুম্বক ক্ষেত্র হচ্ছে, চুম্বক ক্ষেত্রের দিক কেন কোন দিকে ঘুরেছে, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম অনুসারে কারেন্টগুলো ঘুরেছে, এগুলো আঙুলগুলো হচ্ছে কারেন্টের দিক, তাহলে এই দিকে ঘুরেছে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে, এর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র, তার মানে এখান দিয়ে চুম্বক ক্ষেত্র ঢুকছে, তার মানে এই দিক দিয়ে তাকালে কারেন্টটা কিন্তু ঘুরছে ঘড়ির কাঁটার দিকে। দিস ইজ সাউথ পোল, দিস ইজ সাউথ। যে দিক দিয়ে তাকালে প্রবাহটা দেখবো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এদিকে কেমন ঘুরছে এই তোমরাও দেখতে পাবো, ওই দেখাচ্ছি জিনিসটা, তারটা কেমন জড়িয়েছি, এইভাবে জড়িয়েছি লাইক দিস, তারটা এই তলা দিয়ে গেছে, তাহলে জিনিসটা কেমন দেখছি, কারেন্টটা কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, দ্যাট ইজ সাউথ পোল। কারণ চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র কোন দিকে, সাউথে প্রবেশ করে আর নর্থ থেকে বেরোয়, তাহলে এইদিকে চুম্বক ক্ষেত্র মানে এই মাথাটাই নর্থ আছে, আর এই দিক দিয়ে কি দেখছি, এই দিক দিয়ে দেখছি দেখো উপর দিয়ে বেরিয়ে এলো, এদিক দিয়ে তাকালে দেখছি দেখো জিনিসটা কিন্তু ঘুরছে এইদিকে, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে যে দিক দিয়ে দেখলে এই পোল আমরা কি করে বুঝবো, এই চুম্বক মেরুগুলো কি করে বুঝবো, যেদিকে তাকালে হবে হচ্ছে কারেন্টটা অ্যান্টি ক্লক, ওই দিকটা অ্যান্টি ক্লক, এদিকে কারেন্টটা ঘুরছে কেমন আমাদের এরকম করে দেখছি, জিনিসটা এইভাবে ঘুরে এদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, দ্যাট ইজ দিস ইজ নর্থ পোল। নর্থ পোল থেকে চুম্বক ক্ষেত্র বেরোলো, সাউথ পোলে গিয়ে মিশে গেল। ওকে, তাহলে এর ক্ষেত্রে বলরেখাগুলো কেমন হবে সেটা একটু আমরা যদি দেখি, তাহলে জাস্ট আমি কোডটা তারের পাকটা দিচ্ছি, এই ছিল তারের পাক, কারেন্টটা আমরা পাঠিয়েছিলাম এদিক দিয়ে বেরিয়ে গেছে, তড়িৎ প্রবাহটা এদিক দিয়ে বেরিয়ে চলে এসেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে বলরেখাগুলো কি চুম্বক ক্ষেত্র তৈরি, তাহলে একটা প্যারালাল থাকবে, আস্তে আস্তে বেন্ড করবে, সমজাতীয় জিনিসটাকে আমরা একইভাবে ঘুরিয়ে দিতে পারি, এখান দিয়ে জিনিসটা একটা এলো দিয়ে ঘুরে গেল, এটা ওই দিক দিয়ে ঘুরে গেল, আগেরটার মতো। তার মানে একটা দণ্ড চুম্বক, একটা সলিনয়েড, তড়িৎ চুম্বক, দুটোর ক্ষেত্রেই বলরেখাগুলো একই রকম। তাহলে কারেন্টটা গেল চুম্বক ক্ষেত্রের দিকে এদিকে, এবং বলরেখাগুলো এখানে অসংখ্য, এই জিনিসটা প্রত্যেকটাই ঘুরবে, আমি আর দেখাচ্ছি না সবগুলো, জাস্ট ছবিটা অস্পষ্ট হয়ে যাবে, এটা দেখানোর জন্য আমি দেখাবো। বলরেখাগুলো কিভাবে প্রবেশ করলে এদিক দিয়ে প্রবেশ করছে, ওইদিকে দিয়ে ঢুকে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকের ক্ষেত্রে। চুম্বক ক্ষেত্র মনে রাখবো তিনটে জিনিস, একটা হলো মজ্জার প্রকৃতি, এর চুম্বকত্ব কি করে বাড়ানো যায়, একটা শক্তি কি করে বাড়ানো যায়, একটা হচ্ছে মজ্জা, মজ্জাটাকে উচ্চ আপেক্ষিক চুম্বক ভেদ্যতা সম্পন্ন হতে হবে, 2 নম্বর হচ্ছে আই বাড়াতে হবে, কারেন্ট বৃদ্ধি, 3 নম্বর হচ্ছে পাক সংখ্যা বৃদ্ধি। এই তিনটের উপর নির্ভর করে, এই তিনটে বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে। তাহলে কি করতে হবে, মজ্জাটাকে উচ্চ আপেক্ষিক চুম্বক ভেদ্যতা সম্পন্ন পদার্থ দিতে হবে, প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে, পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে, তারগুলো যত ঘন সন্নিবিষ্ট হবে তত ভালো চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে, প্রবাহ মাত্রাকে বাড়াতে হবে, মজ্জাটাকে উচ্চ আপেক্ষিক চুম্বক ভেদ্যতা সম্পন্ন মজ্জা ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, এই তিনটে বিষয়ের উপর আমাদের
নির্ভর করতে হবে। তার মানে একটা তড়িৎবাহী সলিনয়েড আর একটা দণ্ড চুম্বক একই রকম ভূমিকা নিচ্ছে। ওকে, এটা আমাদের মনে রাখবো, তড়িৎ চুম্বকের মেরু শক্তি বাড়ানোর উপায়, এবং সেটা একই রকম অনুরূপ ভূমিকা নিচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। তড়িৎ চুম্বকের বিভিন্ন ব্যবহার হয় তোমরা জানো, ভারী যন্ত্রপাতি ব্যবহার করা, বৈদ্যুতিক ঘণ্টা, ঠিক আছে, বৈদ্যুতিক পাখা, মোটর, ডায়নামো, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে তড়িৎ চুম্বকই আমরা ব্যবহার করি। তো এরপর চলে আসছে আমাদের তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। চুম্বক ক্ষেত্রে যদি কোনো একটা তড়িৎ পরিবাহী তার রাখা হয় যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে এরকম একটা তারকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে কি হবে? মনে রাখো ব্যাপারটা খুব ইজি। কোন তড়িৎবাহী তার যেমন তাকে ঘিরে চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, ঠিক তেমনি কোন চুম্বক ক্ষেত্রে, বাহ্যিক চুম্বক ক্ষেত্রে যদি কোনো তড়িৎবাহী তারকে রাখি, তাহলে তড়িৎবাহী তারটা একটা বল অনুভব করবে, চুম্বক বল বা যেটা বলে লরেঞ্জ বল। এটা হচ্ছে তড়িৎবাহী তারের উপর বা তড়িৎবাহী তারের বা পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। এটা আমাদের পরবর্তী আলোচনার বিষয়। তো এটার উপর ভিত্তি করেই আমরা ডায়নামো বা মোটর, এই ব্যাপারগুলো আমরা চলে আসবো। ডায়নামো না মোটর, যেটা কোন তড়িৎবাহী তারকে ঘিরে, কোন তড়িৎবাহী তারকে যদি চুম্বক ক্ষেত্রে, কোন চুম্বক ক্ষেত্র আছে, কোন চুম্বক ক্ষেত্রের মধ্যে, তারা চুম্বক ক্ষেত্র বললাম এইদিকে একটা চুম্বক ক্ষেত্র আছে, সুষম চুম্বক ক্ষেত্র, তারপর একটা তার আছে, এটা তার, এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে সেই তারের উপর কিন্তু একটা বল কাজ করবে, এবং যে বলের প্রভাবে ওই পরিবাহীটা গতিশীল হবে, মানে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। সেটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম হচ্ছে আমাদের তড়িৎবাহী তার বা তড়িৎবাহী পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত সূত্র। তো একদমই সহজ। এই হচ্ছে আমাদের একটা জিনিসটাকে যদি আমরা ভাবি, জিনিসটা আমরা জানি না কতটা আঁকতে পারবো, জাস্ট এই হচ্ছে আমাদের যাই হোক, বোঝা নেই কথা। যাই হোক, হল কিছু। তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি বলছে? বাম হাতের প্রথম তিনটা আঙুলকে পরস্পরের সম করে, এই আঙুল মানে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, তর্জনী এদিকে আছে, তর্জনী এদিকে, মধ্যমা সোজা নেমে চলে গেছে, আর এদিকে আছে বৃদ্ধাঙ্গুলি। তাহলে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা পরস্পরকে সম করে রেখে যদি তর্জনী বরাবর চুম্বক ক্ষেত্র প্রকাশ করা হয় এবং মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ দিক, প্রবাহ মাত্রা পাঠানো হয়, প্রবাহটা কোন দিকে আছে? প্রবাহ মাত্রার দিক এদিকে হয়, তাহলে
বুড়ো আঙুলটা কিসের অভিমুখ করবে? চৌম্বক বলের ক্রিয়ায় পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করবে। চৌম্বক বলের ক্রিয়ায় পরিবাহী গতির অভিমুখকে নির্দেশ করবে। তাহলে কি দাঁড়ালো? বাম হাতে প্রথম তিনটি আঙুলকে পরস্পরের সমকোণে রেখে যদি কি করা হয়, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করা হয়, মধ্যমা বরাবর প্রবাহ মাত্রার দিক নির্দেশ করা হয়, এবং যদি এই দুটো করা হয় তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহীর উপর যে চৌম্বক বল কাজ করবে তার ক্রিয়ায় বুড়ো আঙুলটা বেশি ফুলে উঠেছে, পিঁপড়ে কামড়েছে। ওই হলো, আমি খুব একটা ভালো আঁকতে পারি না, বোঝানোর মতন করে আঁকছি, আশা করি তোমাদের পছন্দ হবে। আমাদের তো সবই ভালোই লাগে, বলো খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হাতে আবার একটা নকশা করে দিয়েছি। তো যাই হোক, বোঝানো নিয়ে কথা। তাহলে যাই হোক, আমাদের কোন দিকে যাবে পরিবাহীরা, ধরো জাস্ট একটা এক্সাম্পল আসে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝবে। ধরো বলে দিল এরকম ক্রস দিয়েছে কতগুলো, জাস্ট একটা এক্সাম্পল, মাধ্যমিকে আসবে না, জাস্ট একটা উদাহরণ দিই, মজা পাবে। এখানে একটা পরিবাহী আছে দণ্ড, এর ভেতর দিয়ে এইদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট উপর দিকে যাচ্ছে, কতগুলো ক্রস দিয়েছি, ক্রস গুলো বলছে চুম্বক ক্ষেত্র। তাহলে এবার প্রশ্ন, পরিবাহী দণ্ডটা কোন দিকে যাবে, বাঁ দিকে যাবে নাকি ডান দিকে যাবে? তো ক্রস মানে এই তলের সঙ্গে ডাউন, তাহলে এই হলো আমাদের সূত্র। তাহলে এই আমাদের চুম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। যদি ডট দিতাম তাহলে বাইরে হলো। প্রবাহটা কোন দিকে যাচ্ছে? প্রবাহটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে ফোর্স কোন দিকে? এই দিকে। তাহলে ফোর্স কোন দিকে কাজ করছে? চুম্বক বল কাজ করছে এদিকে। তাহলে পরিবাহীটা কোন দিকে যাবে? তাহলে বুঝতে পারলাম পরিবাহীটা যাবে, অর্থাৎ পরিবাহী গতিশীল হবে বাঁ দিকে, অর্থাৎ চুম্বক বল কাজ করছে বাঁ দিকে, অর্থাৎ পরিবাহীটি গতিশীল হবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে হলো, হবে বাঁ দিকে। আবার বলে দিচ্ছি, ক্রস মানে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে? এই হলো চুম্বক ক্ষেত্র। ক্রস মানে তলের ভেতরে চুম্বক ক্ষেত্র। কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট উপরের দিকে বলেছি, কারেন্ট। ওকে, তাহলে ফোর্স কোন দিকে হবে? এদিকে। আমাদের বার্লো চক্র পড়তে হবে, তখন আমি বলে দেবো একবার। তাহলে এইদিকে হচ্ছে ফোর্স। ওকে, তাহলে এটা হচ্ছে চুম্বক বলের দিক, তার মানে এদিকে পরিবাহীটি গতিশীল হবে। ঠিক আছে, এইভাবে আমাদের কিছু বেসিক কনসেপ্ট আমাদের তৈরি করে রাখা খুব ভালো শিখে নেওয়ার জন্য। তো এখানেই আমাদের এরপর তড়িৎ প্রবাহের তড়িৎ পরিবাহীর উপর বা পরিবাহী তারের পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়ার প্রথম যে যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে বার্লো চক্র। তো বার্লো চক্রটা কি করে ঘোরে সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের পরবর্তী যে আলোচনার বিষয় সেটা বার্লো চক্র। আমি ছবিটা আঁকলাম, তো ব্যাটারি কানেকশন করে নি। তো এই দুটো এখানে পারদ থাকে মার্কারি, আমাদের এটা ধাতব একটা চাকতি এভাবে যুক্ত থাকে, এটা নর্থ সাউথ পোল। তো এখানে আমরা কারেন্ট পাঠাবো, এই যে দুটো প্রান্ত এর সঙ্গে কারেন্ট পাঠানো হয়। চাবি দিয়ে এখানে একটা চাবি, কে ফর কি মানে চাবি। চাবিটা জুড়ে দিলেই
যেই দূরে দিলাম এই দিকে কারেন্ট আসছে, এই গেল কারেন্ট। এই দাঁতগুলো যখন পারদে স্পর্শ করবে তা কারেন্টটা কোন দিকে যাবে? দিক দিয়ে গেল, উপরে গেলে এই দিক দিয়ে ঘুরলো, এই নিচে নেমে আসছে, এখান দিয়ে এলো, এই জোড়া আছে এখান দিয়ে চলে নেগেটিভ। তাহলে প্লাস থেকে বেরিয়ে কারেন্টটা মাইনাসে ঢুকলো। তাহলে কারেন্ট আমাদের ঘুরবে কোন দিকে? তাহলে আমাদের চুম্বক ক্ষেত্র নর্থ থেকে সাউথের দিকে, তাহলে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে? এদিকে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে ফোর্সটা কোন দিকে? চাকতির উপর যে ফোর্স, আমাদের এবার বাম হস্ত নিয়মটা বুঝতে হবে। তাহলে এই ছিল চুম্বক ক্ষেত্র, এই ছিল চুম্বক ক্ষেত্র, এই হলো কারেন্টের দিক। দেখো চুম্বক ক্ষেত্র কোন দিকে? এই দিকে, বাইরের দিকে। কারেন্ট কোন দিকে? তাহলে ফোর্স কোন দিকে? এই দিকে। তাহলে এই চাকতির উপর এই দিকে একটা ধাক্কা আসবে, তাহলে চাকতিটা ঘুরবে কোন দিকে? ফোর্সটা এদিকে, তাহলে এরকম যদি ধাক্কা লাগে তাহলে জিনিসটা ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে। তাহলে এই অবস্থায় আমাদের যে পরিস্থিতি, তাতে ফোর্সটা কোন দিকে হচ্ছে? এই ডিরেকশনে। তাহলে ফোর্স যদি এদিকে হয়, তাহলে ফোর্স এদিকে, মানে এখানে একটা ফোর্স যদি অ্যাপ্লাই হয়, তাহলে জিনিসটাকে এইভাবে ঘোরাতে শুরু করবে। তাহলে এইভাবে একটা বার্নৌলি চক্র কাজ করে। এবং তার যে ছবি, তো বার্নৌলি চক্রের ঘূর্ণন আমরা বৃদ্ধি করতে পারি কিভাবে? একটা হতে পারে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে যেতে পারে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করতে পারে। এই যে চুম্বকটা ব্যবহার করছি, ইউ চুম্বকটা, তার শক্তিশালী চুম্বক ক্ষেত্র ব্যবহার করতে পারি। নর্থ সাউথ পোলগুলো যদি মেরু শক্তি বেশি হয় তাহলে করা যেতে পারে। আমাদের চক্রের এরিয়া বার করে চক্রের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় তাহলে ঘুরবে জোরে। ওকে, ক্ষেত্রফল মানে বা দাঁতের সংখ্যা বৃদ্ধি করে। তো এখানে মার্কারি ব্যবহার করার কারণ কিছু না, মার্কারি হলো তরল ধাতু। তো যদি যতবার কন্ট্যাক্ট করবে, প্রতিবার এখানে কন্ট্যাক্ট করার সময় আমার ক্ষয়ে যাবে না তারগুলো। যদি ধাতব পাত দিতাম তাহলে ধাক্কা লেগে ক্ষয়ে যেত, ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপন্ন হতে এবং ক্ষয়ে যেত। কিন্তু মার্কারি যেহেতু তরল পারদ, তো তার জন্য ক্ষয়বে না। তো যাই হোক, এটা তোমরা বইতেও পাবে। তো এটা হলো। আর যদি এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি ঘূর্ণন দিক কি করে পাল্টাবো? ইউ আকৃতিটাকে উল্টে দাও, এদিকে সাউথ করে এদিকে নর্থ, উল্টে যাবে। কারেন্ট যেদিকে পাঠাচ্ছি তার উল্টো দিকে পাঠাও, উল্টে যাবে। ঠিক আছে। তড়িৎ প্রবাহের দিক উল্টে দিতে পারি, উল্টো দিকে ঘুরবে। আমাদের ইউ চুম্বকের মেরু উল্টে দিতে পারি, উল্টো দিকে ঘুরবে। এইভাবে আমাদের বার্নৌলি চক্র ঘূর্ণনকে বৃদ্ধি করার উপায় বললাম, এবং তার অভিমুখ কিভাবে পাল্টানো যেতে পারে সেই সম্পর্কেও তোমাদের ধারণা দিলাম। ওকে, এরপর যেটা আছে সেটা বৈদ্যুতিক মোটর। আর যদি আমরা এখানে মনে রাখবো, যদি এটা ডিসি লাইন মানে সমপ্রবাহ ব্যবহার করা হচ্ছে, সমপ্রবাহ, যদি এখানে এসি ব্যবহার করতাম, অল্টারনেটিং কারেন্ট, আমাদের বাড়ি ঘরে যে কারেন্ট তড়িৎ প্রবাহ অল্টারনেটিং কারেন্ট, সেটা কিন্তু এটা চলবে না বার্নৌলি চক্র। এরপর আমরা চলে যাব পরবর্তী যে টপিক আমাদের মোটর। মোটরও ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে কাজ করে। বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে সেটা দেখি। বৈদ্যুতিক মোটর খুব ইম্পর্টেন্ট, এটা বৈদ্যুতিক কিছুই নয়, দুটো পোল থাকে, দুটো, এটা নর্থ পোল, এদিকে থাকে একটা সাউথ পোল, এখানে একটা আর্মেচার থাকে, এখানে একটা আর্মেচার থাকে, যেটাকে আমরা ঘোরাবো। ঠিক আছে, আর্মেচারটাকে ঘোরাবো। এখানে আমরা দুটো স্প্লিট রিং ব্যবহার করব। স্প্লিট রিং ব্যবহার করব, এখানে দুটো গ্যাস কার্বন নির্মিত ব্রাশ ব্যবহার করব। গ্যাস কার্বন G1 G2 দুটো ব্রাশ, যেগুলো গ্যাস কার্বন নির্মিত ব্রাশ, ওগুলো জাস্ট কন্টাক্ট করে আছে, এটা ঘুরছে। এখানে আমরা বহির্বর্তনী যুক্ত করছি, এখানে রোধ যুক্ত করে দিলাম, সিরিজ রেজিস্ট্যান্স RS, তার সঙ্গে একটা ব্যাটারি,
তার সঙ্গে চাবি। এই হচ্ছে আমাদের মোটরের সার্কিট। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্সিস অক্ষ। তো দেখি কারেন্ট কোন দিকে যাচ্ছে, কোন দিকে ঘোরে। চুম্বক ক্ষেত্র কোন দিকে? এদিকে। চুম্বক ক্ষেত্র আমাদের এদিকেই যাচ্ছে। এদিকে কারেন্ট গেল প্লাস, তাহলে এদিকে কারেন্ট এখানে এদিকে ঘুরবে কোন দিকে? বি। দেখো এবির ওপর যে ফোর্স, কোন দিকে ফোর্স? এই হলো চুম্বক ক্ষেত্রের দিক, প্রবাহটা ভেতরের দিকেই আছে চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে? উপরের দিকে। তাহলে এই পয়েন্টে, তাহলে এই বাহুর উপর, এই বাহুর উপর ফোর্স হবে উপরে। সিডি বাহুর উপর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে? এদিকে। চুম্বক ক্ষেত্রটা এদিকেই আছে আমাদের, সরি আমাদের বাম হস্তে নিয়মটা একটু ভুল করলাম, যাই আমাদের চুম্বক ক্ষেত্রটা আমাদের এদিকে আছে, কারেন্টটা যাচ্ছে এদিকে। সরি আমি ভুলে গেছি, ডান হস্তে দিয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, আমাদের চুম্বক ক্ষেত্র এদিকে আছে, আমাদের কারেন্টটা এদিকে যায়, তাহলে ফোর্সটা এদিকে ডাউন, তাহলে ফোর্স এদিকে, এটা এদিকে। আর এটার ক্ষেত্রে কোন দিকে? কারেন্ট চুম্বক ক্ষেত্রের দিকে, কারেন্ট বাইরে, তাহলে ফোর্স হবে উপরে। তাহলে কোন দিকে জিনিসটা? এই ফোর্সটা এদিকে, এই ফোর্সটা এদিকে, জিনিসটা এইভাবে ঘুরবে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে আরম্ভ করবে। ঘুরে গেলে যখন ধরো একটা পাক খেয়ে যাবে, তখন এবি চলে আসবে এদিকে, সিডি চলে আসবে এদিকে। তখন কিন্তু এই দুটো জি1 জি2টা, এই যে আমাদের স্লিপ রিং দুটো, স্প্লিট রিং দুটো ব্যবহার করেছি এক্স ওয়াই, প্রথমে কানেক্ট আছে এক্স এর সঙ্গে জি2 আর ওয়াই এর সঙ্গে জি1। 180 ডিগ্রি ঘুরে গেলে উল্টে যাবে চিত্র, তখন কিন্তু কারেন্টের দিকটা উল্টো হবে না, কারেন্টের দিক উল্টো হবে না এবং ঘূর্ণনও উল্টো হবে না। ওকে, তাহলে একই দিকে সর্বদা ঘুরতে থাকবে। কারেন্ট যেমন পাঠাচ্ছি সেই অনুসারে আমাদের ফ্লেমিং এর ডান বাম হস্ত নিয়ম অনুসারে এটা কোন দিকে ঘুরবে সেটা আমরা দেখতে পাবো। কোন যেটা করলাম সেটা ঠিক করলাম। চুম্বক ক্ষেত্র কোন দিকে ছিল? এদিকে। হ্যাঁ ঠিকই ছিল, এদিকেই তো বলি। চুম্বক ক্ষেত্র আমাদের এদিকে ছিল। তুমি তোমরা ওই বার্লো চক্রটা দেখে নিও, মনে হচ্ছে আমরা দিকটা একটু ভুল করে ফেলেছি, খেয়াল করবে, ডান হস্ত দিয়ে করে ফেলেছি। যাই হোক, তোমরা ওটা পারবে বুঝতে, না বোঝার কিছু নেই। আমাদের চুম্বক ক্ষেত্র ছিল এদিকে, কারেন্ট ছিল এদিকে। চুম্বক ক্ষেত্র এদিকে, নর্থ ছিল ভেতরে সাউথ। ওকে, বার্লো চক্রের ছবিটা এরকম হবে, এটাকে একটু খেয়ালে খেয়ালে। এদিকে হচ্ছে চুম্বক ক্ষেত্র, কারেন্ট ওপরে, তাহলে ফোর্স এদিকে, তাহলে এই দিকে ঘুরবে। ওকে, ওটা আমি ভুল বলেছি, তখন আমি বলেছিলাম ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বার্লো চক্রটা। ওটা একটু দেখে নিই, ওটা আমি ভুল বললাম, তখন খেয়াল করিনি, বাম ডান হস্ত দিয়ে দেখে ফেলেছি খেয়ালে খেয়ালে। তো যাই হোক, তোমরা এটা দেখে নেবে, তাহলে এটার মতন এটা দেখলে বুঝতে। তাহলে কি হলো? চুম্বক ক্ষেত্রের দিকে, কারেন্টের দিকে, তাহলে ফোর্স এই বাহুতে উপরে। এটার ক্ষেত্রে কি? কারেন্টটা ভেতরের দিকে, তাহলে ফোর্স হবে ডাউনের দিকে। জিনিসটা কেমন ঘুরবে? এই দিক থেকে। তাই যাই হোক, তোমরা বার্লো চক্রটা খেয়াল করবে। দিকটা কিন্তু একটু আমি ভুল বলে ফেলেছি, ডান হস্ত কাজে লাগে, তো এটা বাম হস্ত কাজে লাগালে ডিরেকশনটা উল্টে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো এখানে আমাদের বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন বেগ আমরা কি করে চেঞ্জ করতে পারি? একটা হচ্ছে প্রবাহ মাত্রা বৃদ্ধি করে, পাক সংখ্যা, তার মানে এখান দিয়ে যে এবিসিডি বরাবর যে তারটা পাকানো আছে, তারটা তো এবিসিডি বরাবর, পরিধি বরাবর আছে, তারের পাক সংখ্যা বৃদ্ধি করে করতে পারি। আর এই আর্মেচারের ক্ষেত্রফলটা বৃদ্ধি করা যেতে পারে। চুম্বক ক্ষেত্র যে ব্যবহার করছি তার শক্তি বাড়িয়ে করা যেতে পারে। এইগুলোই হচ্ছে ঘূর্ণন বেগ বৃদ্ধি করার উপায়। আসে পরীক্ষায় ঘূর্ণন বেগ, কার্যনীতি সাধারণত আসে না। আমাদের শক্তি বৃদ্ধি করার উপায় তাহলে কি কি হলো? চুম্বক ক্ষেত্র শক্তিশালী করতে হবে, আমাদের আর্মেচারের পাক সংখ্যা বাড়াতে হবে, প্রবাহ মাত্রা বাড়াতে হবে, আর্মেচারের ক্ষেত্রফল বাড়াতে হবে। এই চারটে পয়েন্ট তোমরা কিন্তু মাথায় রাখবে ভালো করে, ঠিক আছে? তো এই চারটেই হচ্ছে আমাদের এখানে প্রধান বিষয়। আর বার্লো চক্রটা তোমরা একটু খেয়াল করে নেবে। তাহলে কি কি বলে দিলাম? চুম্বক মেরু শক্তি বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে আর্মেচারের মানে এবিসিডি পাক সংখ্যা, আর্মেচারের পাক সংখ্যা বৃদ্ধি, 3 নম্বর বললাম আর্মেচার পাক সংখ্যা বৃদ্ধি ও ক্ষেত্রফল বৃদ্ধি, একসঙ্গে বলে দিলাম ক্ষেত্রফল বৃদ্ধি। আর বার্লো চক্রটা ঠিক করে নিও, আমি খেয়ালে খেয়ালে ভুল বলে ফেলেছি, ডান হস্ত কাজে লাগিয়ে ফেলেছি। তো সেই জন্য খুব
জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আগের প্রবলেমটা ঠিকই ছিল, ওটা আমি ঠিকই বলেছিলাম, ওটা আমি চুম্বক ক্ষেত্র ছিল ভিতরে, এই কারেন্টটা পড়ে তাহলে ফোর্সটা এদিকে পরিবাহীটা এদিকে যাবে, ওটা দেখালাম তখন। যাই হোক, একটা হচ্ছে আমাদের বললাম প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা বৃদ্ধি। তাহলে এইগুলো করা হলে মোটরের ঘূর্ণন বেগ বা ঘূর্ণন তার যে শক্তি সেটা বৃদ্ধি পাবে, আর্মেচারের ঘূর্ণন বেগ এইভাবে আমরা বৃদ্ধি করতে পারি। একই প্রশ্ন, আর্মেচারের বৃদ্ধি, মোটরের শক্তি কি করে বৃদ্ধি করা হবে বা আর্মেচারের আমাদের শক্তি কি করে বাড়ানো যায়, সে একই প্রশ্ন দুটো। তো এই দুটো ভালো করে দেখব। এরপর চলে আসি আমাদের নেক্সট টপিক, যেটা সেটা হলো তড়িৎ আবেশ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিজমটা হলো ইন্ডাকশন আজকে শেষ হবে না, অনেক কিছু আছে, একটা ভিডিও করতে হবে। যাই হোক, তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রো সবই বলে দিচ্ছি যখন রিভিশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ মানে কি? চুম্বক ক্ষেত্রে বা কোন স্থানে দেখা যায় কোন চুম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবাহী গতিশীল হয় বা কোনো স্থির পরিবাহীকে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে রাখা যায়, বা চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল আবার পরিবাহীও গতিশীল হয়, তাহলে কি কি হলো? পয়েন্ট 1, চুম্বক ক্ষেত্র স্থির, পরিবাহী গতিশীল হচ্ছে। পয়েন্ট 2, পরিবাহী স্থির, চুম্বক ক্ষেত্র গতিশীল হচ্ছে। ওকে। পয়েন্ট 3, চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল সময়ের সাথে, পরিবাহীও গতিশীল। তো তার মানে আলটিমেটলি চুম্বক ক্ষেত্র আর পরিবাহী যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় বা তাদের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকে, চুম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, বা কোনো চুম্বক ক্ষেত্রে কোনো পরিবাহীর যদি আপেক্ষিক বেগ থাকে, তাহলে দেখা যায় পরিবাহীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে, মানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, সেটা বলে আবিষ্ট তড়িৎচালক বল, ইনডিউসড ইএমএফ। এবং তার ফলে ওই পরিবাহীর মধ্যে একটা প্রবাহ তৈরি হবে, যাকে বলা হয় আবিষ্ট প্রবাহ মাত্রা। তাহলে কোনো চুম্বক ক্ষেত্রে পরিবাহীর যদি আপেক্ষিক গতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ওই পরিবাহীর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং পরিবাহীর মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই ঘটনাকেই বলছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ক্লিয়ার? তো তড়িৎ চুম্বকীয় আবেশ কেমন? কোন একটা কয়েল আছে, ধরো এখানে কোনো আমরা একটা গ্যালভানোমিটার জুড়ে দিয়েছি, এই অক্ষে এটা একটা পরিবাহী। কি করলাম? এখানে একটা দণ্ড চুম্বক নিয়ে এলাম, নর্থ সাউথ দিয়ে এটাকে কাছে নিয়ে যাচ্ছি। দেখবো কাছে নিয়ে গেলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে, মানে এখানে একটা কারেন্ট সৃষ্টি হচ্ছে। এটাকে দাঁড় করিয়ে দিলাম, স্থির, এটা স্থির আছে, এটাকে কাছে নিয়ে যাচ্ছে। তাহলে দেখবো গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষিপ্ত হচ্ছে। কোন দিকে হচ্ছে সেটা পরে বলছি, কেন হচ্ছে সেটাও পরে বলছি, জাস্ট পরীক্ষা। কাছে নিয়ে যাচ্ছি, বিক্ষিপ্ত হলো, দূরে নিয়ে যাচ্ছি, বিক্ষিপ্ত হলো। ওকে, কাছে নিয়ে গেলে বিক্ষিপ্ত হলো, দূরেও নিয়ে গেলে বিক্ষিপ্ত হলো, কিন্তু স্থির রাখলে বিক্ষিপ্ত হচ্ছে না। তার মানে যতক্ষণ আপেক্ষিক গতি থাকছে তখনই গ্যালভানোমিটারের ভেতরে কারেন্ট যাচ্ছে, এখানে একটা কারেন্ট তৈরি হচ্ছে। আপেক্ষিক গতি না থাকলে হবে না। আপেক্ষিক গতি মানে এর সাপেক্ষে গতিশীল হতে হবে, কিংবা এটাকে স্থির রেখে এটাকে কাছে আনি, একটাও করতে পারি। এটা ধরো জাস্ট এক পাকের একটা কুণ্ডলী, তার অক্ষ বরাবর একটা
দণ্ড চুম্বককে আমরা নিয়ে আসছি, তাহলে দেখবো এখানে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। গ্যালোমিটার দিকে দেখা যাবে বিক্ষিপ্ত হবে কণাটা, এটাকে কাছে আনছি, কারেন্ট ফ্লো করছে, দূরে নিয়ে যাচ্ছি, কারেন্ট ফ্লো করছে, দাঁড় করিয়ে দিলাম, কোনো কারেন্ট ফ্লো করছে না। এই যে পরিবাহী এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি, মানে একে স্থির রেখে একে কাছে আনো বা দূরে নিয়ে যাও, বা একে স্থির রেখে একে কাছে আনো বা দূরে নিয়ে যাও, বা উল্টোটা এটাকে স্থির রেখে বা একে স্থির রেখে দুজনকে কাছে আনো, ম্যাগনেট গুলোকে কাছে নিয়ে আসো বা দূরে নিয়ে যাও। তার মানে একজনের সাপেক্ষে যখন অন্যজন গতিশীল হয় তাকেই তো বলে আপেক্ষিক বেগ। তাহলে পরিবাহী এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তখন পরিবাহীর মধ্যে কি দেখা যায়, একটা চুম্বক ক্ষেত্র, তার ভিতরে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে এবং বর্তনীতে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কেন হয় সেটা জানার জন্য আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্সটা একটু ভালো করে দেখে নিতে হবে। চৌম্বক ফ্লাক্স ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্লাক্স মানে চৌম্বক ক্ষেত্র, ধরো কোনো একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেখানে যদি তল কল্পনা করি, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করে সেই বলরেখার সংখ্যাকেই বলা হচ্ছে ওই তলের চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। কি বললাম? তোমরা আমি মুখে বলে দেবো, তোমরা যারা লেখা লিখে নেবে। চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্যে দিয়ে যতগুলি চৌম্বক বলরেখা ওই তলের সাথে লম্বভাবে ছেদ করে বা তলের ভেতর দিয়ে লম্বভাবে অতিক্রম করে সেই বলরেখার মোট সংখ্যাকে বলা হচ্ছে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। ওকে, এটাই হলো চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। তাহলে মোট তলের সঙ্গে লম্বাভিমুখে মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্সের একক যদি বলি, এসআই একক হচ্ছে ওয়েবার, আর সিজিএস একক হচ্ছে ওরস্টেড। ওরস্টেড না, সরি, ম্যাক্সওয়েল। ওরস্টেড হলো চুম্বক ক্ষেত্রের একক। ম্যাক্সওয়েল সম্পর্ক কি? এক ওয়েবার, ডব্লিউবি দিয়ে ওয়েবারকে লিখে 10⁸ ম্যাক্সওয়েল কাজে লাগতে পারে শর্ট কোশ্চেন হিসেবে চুম্বক ফ্লাক্সের সিজিএস এসআই এককের সম্পর্ক। তাহলে কি বলে দিলাম? চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের ভেতর দিয়ে যতগুলি চৌম্বক বলরেখা লম্বভাবে তলকে ছেদ করে সেই সংখ্যাকে বলা হচ্ছে ওই তলের চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। আর একক ক্ষেত্র বলে যতগুলো ছেদ করে তাকে বলে চৌম্বক প্রবাহ ঘনত্ব। একটা নাম আছে, জিনিস কি বললাম? চৌম্বক প্রবাহ ঘনত্ব। একক ক্ষেত্রফলে, তলের একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা অতিক্রম করে লম্বভাবে সেটা হলো চৌম্বক প্রবাহ ঘনত্ব। আর চৌম্বক প্রবাহ মানে কি? তলের সাথে লম্বভাবে মোট যতগুলো বলরেখা অতিক্রম করে সেটাই হচ্ছে চৌম্বক প্রবাহ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আজকে আমি অবধি থাকলাম, কারণ অনেকটাই হয়ে গেছে, অনেক কিছু বলা। তো পরের দিন এর একটা ভিডিও করতে হবে, হয়তো কাল বা পরশু দিয়ে দেবো। তো তোমরা এটা খুব দ্রুত কমপ্লিট করবে, কারণ এরপর আমাদের টেস্ট পেপার করতে হবে। রিভিশনটা করিয়ে নিচ্ছি আগে, রিভিশন করলে তোমাদের পুরোটা আবার পড়া হয়ে যাবে। সবাই নিশ্চয়ই পড়েই ফেলেছে, তাও একবার বলে দেওয়া পুরোটাই, যাতে তোমাদের মনে করিয়ে দেওয়া, প্র্যাকটিস করা, লিখে লিখে প্র্যাকটিস করা। ছবিগুলো আঁকবে ভালো করে, ছবিগুলো খুব গুরুত্বপূর্ণ। বলরেখার ছবি আর বাল্যচক্রটা একবার কারেক্ট ঠিক করে নেবে। কারেকশন ওটা আমি বললাম, ওটা বলতে গিয়ে ডান হস্ত ইউজ করে ফেলেছিলাম, খেয়ালে, যাই হোক। তো এখানে আমাদের আছে এখনো
ডায়নামোটা পড়তে হবে, ডান হস্ত নিয়ম পড়তে হবে, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্রটা নেক্সট ভিডিওতে আমি করে দেবো, ওটাও বড়ই ভিডিও হবে। সবকিছুই বলছি যখন ভালো করেই বলা দরকার, রিভিশন মানে টোটালটাই রিভিশন হবে। তো যাই হোক, আজকে বলি শেষ করছি। তোমরা ভালো করে প্রবাহ তড়িৎ পার্ট 2 ভিডিওটা দেখে নেবে কমপ্লিট করে। এর পরবর্তী দিনে আমি আবার নতুন ভিডিও নিয়ে প্রবাহ তড়িৎ পার্ট 3 নিয়ে আসবো। তারপর প্রবাহ তড়িতের টেস্ট পেপার সমাধান শুরু করবো।